এসআর আবহে দেখা যাচ্ছে চাপ বাড়ছে, সময় ফুরিয়ে আসছে এবং সেই চাপে পড়েই কার্যত বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি কোথাও বিএলও অসুস্থ হয়ে পড়ছে, কোথাও দেখা যাচ্ছে মৃত্যু হয়েছে। এবার কিন্তু একেবারে মেজাজ হারিয়ে কার্যত ভোটারের ওপরে চড়াও বিএলও এবং যেমনটা অভিযোগ যে মারধর পর্যন্ত করা হয়েছে এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি পুরসভার 5 নম্বর ওয়ার্ডে, একেবারে কাউন্সিলর সীমা মাকাল তার বাড়ির কাছে। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির সামনেই যেমনটা জানা যাচ্ছে জিৎ মাকাল কাউন্সিলরের পুত্র, তিনি একটা বিষয় নিয়ে বিএলওর সঙ্গে কথা বলছিলেন বা জানতে চাইছিলেন। এই যে ফর্ম, সেই ফর্ম যেহেতু আজকে জমা নিতে এসেছিলেন বিএলও, সেই কারণে ফর্ম ফিল আপ না হওয়ায়, একটি ভুল থাকায় তিনি জানতে চেয়েছিলেন যে এই ভুলটা কিভাবে সংশোধন করা যায় এবং তারপর তিনি ফিল আপ করে জমা দেবেন। তখনই যেমনটা অভিযোগ করছে জিৎ মাকাল যে বিএলও তখনই মেজাজ হারায় এবং তিনি কার্যত বলেন যে যদি এই মুহূর্তের মধ্যে তাকে জমা না দেওয়া হয় এই ফর্ম, তাহলে আপনাকে দিল্লি গিয়ে জমা করতে হবে। এই নিয়েই বাদানুবাদ শুরু হয় এবং তর্কাতর্কি হয়। তারপরেই যেমনটা জিৎ মাকাল অভিযোগ করছেন যে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, কারণ যখন এই ঘটনা তিনি বলেন যে দিল্লিতে যেতে হবে, দিল্লিকে এই ফর্ম জমা করতে হবে, তখনই ভিডিও রেকর্ডিং করতে শুরু করে জিৎ, এবং তারপরেই যেমনটা জিৎ অভিযোগ করছে তার মোবাইল কার্যত ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ধাক্কা দেওয়া হয় এবং মারধর করা হয়। একটা অভিযোগ এসেছে যে বিএলও নাকি তোমাকে মারধর করেছে, মানে কি ঘটনাটা হয়েছিল? আজ সকালবেলা বিএলও ম্যাডাম যে ছিল চন্দ্রিমা ঘোষ, তো উনি 218 পার্টের বিএলও, তা উনি এসেছিলেন ফর্ম নিতে। তা আমার ফর্মটা একটু কিছু ইস্যুর জন্য আমি ফর্মটা ফিল আপ করতে পারিনি। তা সেই হিসাবে আমি আমার ম্যাডামকে জিজ্ঞাসা করতে গেলাম যে ম্যাডাম এই দুটো ফর্মের মধ্যে আমার ভুল আছে, এটা ভুল সংশোধন আমি কী করবো। তা ম্যাডাম এলেন, এসে আমাকে বললেন যে ফর্ম ফিল আপ না হলে তুমি দিল্লি গিয়ে জমা দিয়ে আসবে। তা ম্যাডামকে বললাম কেন ম্যাম এরকম দিল্লিতে কেন জমা দেবো, সবাই বাড়িতে হচ্ছে, আমার তো ভুলের সংশোধনী তো জিজ্ঞাসা করতে এলাম। তো তখন ম্যাডাম বলল যে না, এটা নিয়ম আছে, এই আছে, অনেক কিছু বললেন। বলার পর বললো যে ঠিক আছে। বলার পর আমি যাই জিজ্ঞাসা করলাম, তা উনি পার্টি পলিটিক্সের ব্যাপার তুললেন। করার পর তখনই এমনি আমার হাত থেকে ফোনটা, আমি যে ভিডিও করছিলাম, তো ভিডিও করার পর আমার ফোনটা হাত থেকে কেড়ে নেয় এবং ফোনটা ফেলেও দেয়। ফোনটা তখন আমার ভেঙে যায়। তো মায়ের সাথে কথা বলতে, মায়ের সাথেও খুব ব্যবহার খারাপ, মা যেহেতু এখানকার 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তো ওনার সাথেও খুব ব্যবহার খারাপ করেছেন। তো সেই হিসেবে উনি আমাকে বললেন যে তোমার মা এরকম কাউন্সিলর এইছিলার, তো তাই জন্য তিনি করলেন, আমাকে এরকম পলিটিক্যাল ব্যাপার তুললেন। যে মাকে বললো যে আপনি বড় নেতা, আপনার সাথে কথা বলাটা বেটার হবে। তা ভুলভাল ভ্রান্তি করলেন। তো করার পর উনি আবার বললেন যে আমার নাকি বিয়ে হয়েছে, বিয়ে করেছো, উল্টোপাল্টা কথা বলে ভিডিওর মাধ্যমে সব কিছু ফুটেজে আমি রেখে দিয়েছি, ভালো করে দেখবেন, দেখতে পেয়ে যাবেন। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এরকম যদি ব্যবহার হয়, আমি তো একটা এডুকেটেড স্টুডেন্ট, তো আমার ক্ষেত্রে যদি এরকম ব্যবহার হয় তাহলে সাধারণ জনগণের সাথেও এরকম হতে পারে না। আর আমরা পদক্ষেপ নিচ্ছি, তখন তো সাধারণ মানুষের তো তাদের এরকম যে পদক্ষেপ নেওয়া উচিত, তার পদক্ষেপ আপনারাই নেবেন। তোমার নামটা বলো। আমার নাম জিৎ মাকাল, গোবরা 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। মানে আমার মিসেস এবং আমার ছেলের মুখে যেটা শুনলাম যে আমার বড় ছেলে আর কি, মানে কৌশিক মাকালের ফর্মটা নামটা একটু ভোটার কার্ডে একটু ভুলভাল আছে আর কি, সেইটা উনি জানতে চেয়েছিলেন আর কি, যে আমার দাদা তো বর্তমানে নেই, আমার দাদার নামটা কিভাবে কি হবে। হ্যাঁ, উনি যেটা বক্তব্য যে তোমার পিতা একজন নেতা এবং তোমার মা একজন কাউন্সিলর, তাদের থেকে না জেনে আমার থেকে জানতে চাইছেন, এইসব ইত্যাদি কথাও হয়। হওয়ার পরে এবার বলে ঠিক আছে, উনি তখন বলেন দিন ফর্মগুলো দিন, যেগুলো ফ্লাপ হয়েছে সেগুলো দিন। এইবার বলছে দাঁড়ান, আমারটা এখনো তো হয়নি, আপনাকে আজকালের মধ্যে দিয়ে দেবো। বলছে যদি না দেওয়া হয় না, আজ আমি আর আসবো না, এবার দিল্লিতে গিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এই কথা বলেছে। এই কথা বলার পরে তখন আমার হয়তো ছেলে ফোন নিয়ে, আপনি দিদি যে কথাটা বলেছেন আর একবার রিপিট করে বলুন। এই নিয়ে ফোনটা নিয়ে যখন রেকর্ডিং করছিল, সেই সময় হচ্ছে কি ফোনটাকে হাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবার বুকের দুটো ঠেলা দেয়। এই মানুষের সঙ্গে যে ব্যবহার, মানুষ তো জানতে চাইবি, মানুষ তো এখন বিভিন্ন রকমের প্রশ্ন করবি। তা ওনাকে আমার মতে বলে যেহেতু সংযত এভাবে চলতে হবে, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে, মানুষ যেটা জানতে চাইছে ওনাকে বলতে হবে, ফর্মের বিষয়ে জানতে চাইছি সেটা ওনাকে বলতে হবে। আর বর্তমানে আমি আমার দলের অর্থাৎ আমাদের যারা লিডার আছে আর কি, আমাদের ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের যারা লিডার আছেন, তাদেরকে এই বিষয়টা নিয়ে বলেছি। তারা যা স্টেপ নেবে
দলের পক্ষ থেকে আমাদের যা স্টেপ নেবে আমি সেইটাই চূড়ান্ত। এবং সেই ঘটনা খবর পাওয়া মাত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা ঘটনাস্থলে এসেছেন। গোটা বিষয়টি তিনি দেখছেন এবং তিনি যেমনটা বলছেন দলীয়ভাবে কিন্তু এই বিএলওর বিরুদ্ধে অভিযোগ করা হবে। এবং তিনি যে অভিযোগ করছেন যে এই বিএলও চন্দ্রিমা ঘোষ তিনি প্রথম থেকেই কার্যত তৃণমূলের যারা বিএলএ রয়েছে তাদেরকে এড়িয়ে চলছেন এবং বিজেপির বিএলএ কে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এই অভিযোগও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। দেখা যাচ্ছে বিএলও মেজাজ হারিয়ে কার্যত চড়াও হচ্ছে এবং মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনটাই যে অভিযোগ করছে। আপনি এসেছিলেন, খোঁজ খবর নিলেন, কি বলবেন দাদা? দেখুন, এই বিএলওর এগেনস্টে আমরা কাজ শুরু হওয়ার পর থেকেই কমপ্লেন পাচ্ছি, কিন্তু যেহেতু এটা লোকালি আমরা চাই যে সবাই মিলে থেকে কাজটা করুক, এবং আমরা তো আমাদের দলের স্ট্যান্ডই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন বারবার যে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। তো সেই দিকে আমরা চেয়েছি একটা সমন্বয় করে কাজ করতে। উনি বরাবরই করছেন কি বিজেপির যে বিএলএ আছে তাকে নিয়ে উনি আলাদা আলাদা ঘুরছেন, আলাদা আলাদাভাবে ভোটার মানে ফর্ম বিলি করছেন, ফর্ম কালেকশন করছেন। এটা নিয়ে একটা অভিযোগ ছিল, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। যেহেতু সে কাউন্সিলরের ছেলে, ছেলে কেন কাউন্সিলর জানে না কিভাবে করতে হবে, তা তিনি হচ্ছেন বিএলও, তার থেকে সাজেশান কেউ নিতেই পারে এবং উনি সাজেশান দিতে নৈতিকভাবে দায়বদ্ধ। তা সেখানে উনি যদি দিল্লি দেখিয়ে দেন যে 27 তারিখের মধ্যে ফর্ম না জমা দিলে তোমাকে দিল্লি যেতে হবে, তা আমরা তো কোথাও শুনিনি যে 27 তারিখের মধ্যে ফর্ম জমা দিতে দিল্লি যেতে হবে। তো এই ধরনের কথা বলে তিনি উত্তেজনা তৈরি করেছেন, তারপরে বাদানুবাদ হয়েছে। এবং সবথেকে বড় কথা, উনি একটা দায়িত্বশীল কাজে এসে, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আমরা পেলাম, উনি একটা দায়িত্বশীল কাজে এসে একটি ছেলের গায়ে হাত দিয়েছেন, চড় মেরেছেন, তার মোবাইল ফেলে দিয়েছেন। তা এই যে একটা ব্যাপার, যে ব্যাপারটাতে হয়ে যাচ্ছে কি এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে এবং আসল কাজটা বিঘ্নিত হচ্ছে। তাই এই ব্যাপারে আমরা আমাদের যে অফিসিয়াল অভিযোগ যেটা জানাবার আমরা জানাচ্ছি, দলকেও আমরা জানাবো এবং আমরা আশা করব প্রশাসন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজটা যাতে নিরপেক্ষতা বজায় রেখে কাজটা যাতে হয় তার ব্যবস্থা প্রশাসন গুরুত্ব সহকারে করবে। ইতিমধ্যে দলীয়ভাবে একটি অভিযোগ করা হচ্ছে বিডিও এবং ইআরওকে যে এই যে ব্যবহার, মেজাজ হারিয়ে কার্যত বিএলও যে ব্যবহার করলো সেটা কিন্তু ঠিক নয়। এমনটা জিতো বলছে যে এইরকম ব্যবহার একটা সাধারণ মানুষ এই সময়ে এমনি সকলে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তারপর যদি এই ফর্ম নিয়ে যদি কিছু জানতে চাওয়া হয় তাহলে কি বিএলওর এরকম ব্যবহার হওয়া উচিত? তবে এই প্রসঙ্গে বিএলও চন্দ্রিমা ঘোষ বলছেন অন্য কথা। তিনি বলছেন যে প্রথম থেকেই এখানে যখন ফর্ম দিতে তিনি এসছিলেন তখন থেকেই কিন্তু জিৎ নাকি তাকে বিভিন্ন রকম অন্যান্য কথা বলছিলেন এবং জানিয়েই তিনি বিরক্ত হচ্ছিলেন। এবং তারপর এই যে ফর্মের বিষয়, যে জমা দেওয়ার বিষয়, তিনি অন ক্যামেরা বলছেন যে 27 তারিখে নাকি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 27 তারিখের মধ্যে সমস্ত ফর্ম জমা নিয়ে নিতে হবে। একটুখানি খালি বলবেন। বলছি, একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি এই ভোটার কেউ আছে ফর্ম জমা নিতে এসে নাকি আছেন, ওনার বাড়িতে এসেছিলাম। তো এখানে আস্তে আস্তে বললাম সার্ভে তো করতে হচ্ছে এখন, তো ওনাকে বললাম যে বাড়িতে কেউ আছেন ফর্ম জমা দেবেন। তো ওনার বাড়ি থেকে ওনার ছেলে বেরিয়ে এলেন, তখন আমি এই গলিটা দিয়ে এদিকে এসে এখানটায় দাঁড়িয়ে আছি। তো উনি বললেন যে 4 তারিখে তো লাস্ট ডেট জমা দেওয়ার। তো আমি তাতে বললাম যে হ্যাঁ ঠিকই শুনেছেন, 4 তারিখে ওর ডেটটা আছে, 27 তারিখে লাস্ট ডেটটা ওটা কমিয়ে নেওয়া হয়েছে। তো তারপর উনি বললেন যে আমি 4 তারিখে জমা দেবো। ঠিক আছে, ভালো কথা। আমি তখন বললাম যে 4 তারিখে জমা দিতে গেলে তাহলে আপনি একদম বিডিও মারফত ভারতীয় নির্বাচন কমিশন যে আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। উনি কথাটা শুনলেন না, অনেক গাজওয়ারি করলেন। যাই হোক, এটা ওনার এলাকা, উনি যা ইচ্ছা করতে পারেন, সেখানে আমি নেই। আর তখন কথায় কথায় উনি ভিডিও করলেন, ফোনটা নিয়ে ভিডিও করেন, বললেন যে দেখুন এই দিদিমণি এখানে কিছুই মানে ঠিকঠাক খবর জানেন না, ভুলভাল তথ্য দিচ্ছেন। তখন আমি একটু রেগে গেলাম। গাজওয়ারি বলতে দেখুন, আমি মুখে কথা বলবো, আমি ঘুষি লাথি মেরে কোনো কাজ করতে নারাজ। আমি কারোর কাছ থেকে ফর্ম তুলতে ছিনিয়ে নিতে আসিনি। বাড়িতে আসবো, যে জমা দেবেন 4 তারিখে আমার নেওয়ার কোনো রাইট নেই। ইভেন সরকারও বলে, মানে ইসিআই বলে দিয়েছেন যে 4 তারিখে কোনো কেউ ফর্ম দিতে পারবেন না, 27 তারিখেও ফর্ম দিতে পারবেন না। তো ডেট যেহেতু বেশি নেই, ওই জন্য উনি আর কি গাজওয়ারি ফুলিয়ে ভিডিওটা করলেন। তো ভিডিও করতে করতে উনি বললেন যে দেখুন দিদিমণি কিছু জানেন না কাজ, উনি ভুলভাল কথা বলছেন। কি দিদিমণি হয়েছেন, চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে, অনেকগুলো অশ্রাব্য গালাগালি পারলেন, ভিডিওতেই পারলেন। আর তখন উনি সেলফিতেও মানে ফ্রন্ট ক্যামেরাতে আর কি ভিডিওটা করছেন।
তখন আমি রেগে গিয়ে বললাম, ফোনটা কেড়ে নিয়ে বললাম যে ভাই তুমি কে হও যে এত কথা বলছো, তুমি কি জানো সঠিক ইনফরমেশনটা জানো? তো উনি আরও অনেক কথা বাড়ালেন। তো ভিডিওতে হয়তো উনি শেয়ারও করেছেন, জানি না, আমি অত কথা দেওয়ার আসিনি, কারণ আমার প্রচুর কাজ আছে এখানে। আপনিও তো নাকি মারধর করেছেন, ধাক্কা দিয়েছেন? ধাক্কা দিইনি, মারধর করিনি, কারণ এই ক্ষমতাটা আমার এখানে মানে এত পাওয়ার, আমি পাওয়ারটা বাজেভাবে কাজে লাগাতে চাই না দাদা, আমার তো প্রচুর কাজ আছে। তো আমি এখানে এসেছি অনেকক্ষণ আগে, ওনাকে শুধু এটুকু বললাম, ওনার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বললাম যেহেতু উনি ভিডিও করছে সেখানে আমিও তো আছি, আমাকে নিয়েই তো ভিডিওটা হচ্ছে, ওই জন্য ওনাকে বললাম যে কে হে আপনি এত কথা বলার। তখন ফোনটা আমি কেড়ে নিয়েছি ওনার কাছ থেকে, এটুকু হচ্ছে কথা। এটাকে উনি অনেক রকমভাবে ছড়াচ্ছেন, ওনার গায়ে হাত দিয়েছি, মেরেছি, যা হোক উল্টো পাল্টে যা হোক বলবেন। লোকাল আছেন, জেঠু আছেন, বয়স্করা যারা ঠিকঠাক বলতে পারবে, আপনি একটু খবরটা নিয়ে নেবেন। আপনার নামটা, বুথ নম্বর? আমার হচ্ছে 218। নামটা? চন্দ্রিমা ঘোষ। আজকে যেটা দেখলাম বিএলও তোমার যে আছে সে ফর্ম জমা নিচ্ছিল, তারই একটা গন্ডগোল হয়েছে, তুমি কি তখন ছিলে? না, আমি ছিলাম না, আমি তো শুনলাম এসে এখানে। উনি তো আমাকে না জানিয়ে, আমি বিএলএ 208 বুথে রয়ে আছি, উনি আমার না জানিয়ে এখানে চলে এসছে। বিজেপি যে বিএলএ আছে ওনার সঙ্গে উনি কাজ করছেন, এখন আমাকে কোথাও কন্ট্যাক্ট করছে না, জানাচ্ছে না আমাকে। এসে মতলব শুনেছি আমাদের কাউন্সিলর ছেলে ওনার সঙ্গে মিসবিহেভিয়ার উনি করেছেন, গায়ে হাত তুলেছেন বা ওনার ফোনটাকে ফেলে দিয়েছেন, এটা তো উনি ঠিক করেননি। এটা তোমাকে কি অ্যাভয়েড করছে ও? হ্যাঁ, অ্যাভয়েড করছে, প্রথম দিন থেকে উনি মতলব কথাবার্তা অ্যাভয়েড করছে, আমাকে অ্যাভয়েড করছে উনি। বিএলএ হিসেবে থাকতে পারবো না সবসময়, মানে যখনই জমা নেওয়া হোক বা ফর্ম দেওয়া হোক। আমি কোনো জানাচ্ছে না তো, কোনো ইনফর্ম করছে না আমাকে, কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো মধ্যে আমাদের যোগাযোগ রাখছে না, তো কি করে আমি যাবো সেখানে? তো উনি একটা দায়িত্বতে আছেন, কাউন্সিলর, সারা সবার ক্যাম্প চলাচ্ছেন, ক্যাম্প করছেন, তো সবার ফর্মটা ফিল আপ করছে, ওনার ফর্মটা কি ফিল আপ করেন নি? 4 বার ভিজিট ম্যাডাম করেছেন, তা আজকে ওনার বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে যাওয়ার পর নক করেছেন, সীমাদি মনে হয় ছিলেন, আসেন নি, তারপর ওনার ছেলেরা আসে, ওনার ছেলেকে বলা হয় যে ফর্মটা জমা করুন, ওনার ছেলে বলে যে ফর্মটা 4 তারিখে দিলে হবে। তো ম্যাডাম দেখান, দেখুন এখানে কি লেখা আছে। তাহলে উনি বলেন যে আমি কি ফর্মটা দিল্লি থেকে নিয়ে আসবো? তারপরে ওনার ছেলে বলে যে তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো। একটা কাউন্সিলরের ছেলে যদি বলে যে তুমি ঘুষ দিয়ে চাকরি ফেলেছো, তো একটা মাস্টার মশাই উপরে, যেহেতু উনি একটা মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, তার প্রশ্ন চিহ্ন রয়ে গেল। তাহলে দিদিমণি কি করলেন, উনি একটা ভিডিও করছিলেন যে ইনি দেখেন যে চুরি করে চাকরিটা নিয়েছেন, উনার ভিডিওটা মোবাইলটা কাটতে গেছেন, উনারা রটাচ্ছেন যে মেরেছে। আর স্কুলে দিদিমণিতে এমনি তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ছাত্রদের মারা যাবে না, উনারা দিদিমণি কেন মারতে যাবেন? আর রইল যে বিজেপি বিএলওর সাথে কাজ করছে। আমি দীর্ঘদিন 218 নম্বর বুথ, আমি 2002 থেকে বুথ সভাপতি, আমি প্রত্যেক লোককে চিনি। আর উনার বিএলওকে আমি চ্যালেঞ্জ করছি, উনি 2018-তে গোবরাতে এসেছেন, গোবরাতে এসে এখানে পৌরসভা যে চাকরিটা পেয়েছেন, টিএমসি ভরা জমানোর সময় উনি চাকরিটা পেয়েছেন। কিসের চাকরি পেয়েছেন? একটা পৌরসভা ট্যাক্সের চাকরি, একটা পৌরসভা ট্যাক্সের চাকরি করেন। উনি দিনের বেলা চাকরিটা না করে কি করে উনি বিএলএ হন? আমি প্রশ্ন করছি। একটা পৌরসভা ট্যাক্স কাটা চাকরি, উনি পৌরসভার চাকরিটা না করে উনি কেন বিএলএ ফর্মটা জমা করেছেন? যে আমরা দেখেছিলাম এর আগে যে নোটিফিকেশন, সেখানে বলা হয়েছিল 4 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, সেই সময় নাকি কমিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণেই তিনি চাপে রয়েছেন এবং দ্রুততার সঙ্গে সেই ফর্ম তিনি জমা নেওয়ার কাজ করছেন। এবং আজকে এসে এই ঘটনা ঘটেছে এবং তা নিয়ে তিনিও কিন্তু এই যেমন যে অভিযোগ করা হচ্ছিল তার পাল্টা তিনিও জবাব দিয়েছেন। সব মিলিয়ে এই যে গোটা বিষয় দেখা যাচ্ছে, সময় ফুরিয়ে আসছে এবং চাপ বাড়ছে এবং বিএলওরা কোথাও একদিকে যেমন অসুস্থ হয়ে পড়ছেন, অন্যদিকে দেখা যাচ্ছে মেজাজ হারিয়ে কিন্তু কার্যত চড়াও হচ্ছেন এবং ভোটারদের ওপর দেখা যাচ্ছে কার্যত মারধর করা, ধাক্কাধাক্কি দেওয়া এবং মোবাইল কার্যত ভেঙে দেওয়া, এইরকম একটা অভিযোগ উঠছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি।
বরুণী, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।